আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় দর্শক। স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, গুম খুনে হাসিনার সেনাচক্র। শেখ হাসিনা সেনাবাহিনীর বর্তমান ও সাবেক শীর্ষ ৩ কর্মকর্তার সমন্বয়ে বলপূর্বক গুম ও গুপ্ত হত্যার নির্মম একটি চক্র গড়ে তুলেছিলেন। এই চক্রে ছিলেন শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এবং সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন এবং বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। আমার দেশের অনুসন্ধানে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ হাসিনার নির্দেশনায় গুম করা হতো রাজনৈতিক প্রতিপক্ষ এবং তার সরকার ও ভারতের স্বার্থের বিপক্ষে যারা সোচ্চার এবং প্রতিবাদী ব্যক্তিদের। গুম ও গুপ্ত হত্যার জন্য শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিককে নিয়ে পরিকল্পনা করতেন। কোন গুম কে করবে তা নির্ধারণ করতেন তারেক সিদ্দিক। এভাবেই বাস্তবায়িত হতো গুমের পরিকল্পনা। গুম সংক্রান্ত তদন্ত কমিশনও এ বিষয়ে প্রমাণ পেয়েছে। শেখ হাসিনাই যে গুম খুনের নির্দেশদাতা তা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ১৫ বছরে এভাবেই গুমের শিকার হয়েছেন অনেকেই। গুম সংক্রান্ত কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্ত করে সবশেষ যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তাতেও বিষয়টি তুলে ধরা হয়। এতে বলা হয়, গুমের সঙ্গে রাষ্ট্রের ৫টি বাহিনীর কিছু কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছিল। রাষ্ট্রীয় ৫ বাহিনীর মধ্যে ডিজিএফআই এর সাবেক একাধিক ডিজির নামও অভিযুক্তের তালিকায় রয়েছে। জোরপূর্বক গুম ও খুন সহ বিভিন্ন জঘন্য অপরাধের সাথে জড়িত থাকার জন্য ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। চক্রের প্রধান শেখ হাসিনা ও তারেক সিদ্দিক গত ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়েছেন। বুচার অব বাংলাদেশ হিসাবে কুখ্যাতি পাওয়া জিয়া এখন কারাগারে এবং মোহাম্মদ আকবর হোসেন দেশেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন। আমাদেরকে কয়েকটি সূত্র জানিয়েছে, আকবর হোসেনও পালিয়েছেন। গুম হওয়া একাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরাও দায়ী চক্রের বর্বরতার তথ্য তুলে ধরেছেন। গুম সংক্রান্ত কমিশনেও তাদের নৃশংসতার প্রমাণ মিলেছে। শুধু গুমই নয়, অপহরণের পর খুনেরও অনেক তথ্য পাওয়া গেছে। লাশ গুম করতে সিমেন্টের বস্তায় ভরে ফেলা হতো বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে। এজন্য পোস্তগোলা ঘাট ও কাঞ্চন ব্রিজ ব্যবহার করত তারা। গত মঙ্গলবার হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত এক প্রতিবেদনেও উঠে এসেছে গুমের সঙ্গে সামরিক কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি। কোনো ব্যক্তিকে গুমের পর তাকে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখার বিষয়টি শেখ হাসিনা বা তার সরকারের শীর্ষ নেতারা জানতেন। অনেক ক্ষেত্রেই শেখ হাসিনা সরাসরি গুম বা হত্যার নির্দেশ দিতেন। এই চক্রের মধ্যে গুমের ভয়াবহ সব কাজ করেছেন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। তিনি জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক ছিলেন। এনটিএমসিতে যোগদানের আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ বিষয়ক পরিচালকও ছিলেন তিনি। এর আগেও তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এডিজি হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার নির্দেশে চাঞ্চল্যকর গুমের বাস্তবায়ন করতেন সাবেক এই সামরিক কর্মকর্তা। গুমে জিয়ার ২ জন রানারের নামও এসেছে। এদের মধ্যে একজন একদিনেই ১১ জন এবং আরেকজন একদিনে ১৩ জনকে খুন করে বলে জানা গেছে। গুম সংক্রান্ত কমিশন ৭৫৮টি গুমের ঘটনা অনুসন্ধান করে এসব বাহিনীর ৩২ কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারকে অনুরোধ জানিয়েছে। গুম হওয়াদের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, তেজগাঁও থানা বিএনপি সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২ শিবির নেতা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ও মোহাম্মদ মোকাদ্দেস আলী সহ ৪৫০ জনের ফেরার সম্ভাবনা নেই বলে মনে করছে গুম কমিশন। গুমের শিকার পরিবারগুলোর অভিযোগ পর্যালোচনার পর কমিশন নিশ্চিত হয়েছে ২৭% বা অন্তত ২০৪ জন আর ফিরে আসেনি। কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৫ বছরে দেশের বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় বাহিনীগুলোর সদস্যরা মানুষ গুম করেছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন থেকে জানা যায়, প্রশিক্ষিত ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে ১৫ বছরেরও বেশি সময় ধরে বলপূর্বক গুমের সিস্টেমটি এমনভাবে সাজিয়েছিল যাতে নিজেদের অপকর্ম সহজেই এড়ানো যায়। ভুক্তভোগীদের নিয়মিত চোখ বেঁধে রাখা হতো এবং অপহরণকারীরা তাদের কাছ থেকে অবস্থানের তথ্য গোপন রাখত।
গুম সংক্রান্ত কমিশনের মূল্যায়নে উঠে এসেছে উল্লেখযোগ্য সংখ্যক বলপূর্বক গুমের ঘটনা বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত কয়েকটি ইউনিট দ্বারা সংঘটিত হয়। এসব হত্যাকাণ্ডে ডিবি, সিটিটিসি, ডিজিএফআই এবং এনএসআই সহ অন্যান্য প্রতিষ্ঠান জড়িত ছিল। ডিজিএফআই এর একজন সাবেক মহাপরিচালক কমিশনকে নিশ্চিত করেছেন তার সংস্থা বিভিন্ন আইন প্রয়োগকারী দলকে নজরদারি সম্পর্কিত লজিস্টিক সহায়তা দিত। শেখ হাসিনার নির্দেশনায় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে প্রভাবশালী ব্যক্তিদের সরাসরি আদেশে গুমের পর হত্যার একটি নির্মম উদাহরণ নারায়ণগঞ্জের ৭ খুন মামলা। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলার আসামি সাবেক র্যাব ১১-র অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন তিনি জিয়াউল আহসানের কাছ থেকে এগিয়ে যাওয়ার সংকেত পেয়েছিলেন। জিয়াউল আহসান তখন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া বলপূর্বক গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরীকে তার মুক্তির সময় বলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন, তবে কিছু শর্ত রয়েছে। আপনাকে রাজনীতি থেকে বিরত থাকতে হবে, দেশ ত্যাগ করতে হবে এবং পরিস্থিতির উন্নতি হলেই ফিরে যেতে হবে। মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জীবনে দ্বিতীয় সুযোগ দিচ্ছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সাক্ষাৎকার থেকে এটি নিশ্চিত হওয়া গেছে যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় নিশ্চিতভাবেই এসব তথ্য জানতেন। এছাড়া এক ব্যাটালিয়ন অন্য ব্যাটালিয়নের এলাকায় অনুমতি ছাড়াও অভিযান চালাতে পারত, আর এর মাধ্যমে একটা অস্বচ্ছ ব্যবস্থা সৃষ্টি করেছিলেন তারা। এই গুমের প্রক্রিয়ায় ডিজিএফআই এর সাবেক প্রধান জেনারেল আকবরের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ মিলেছে। গুম সংক্রান্ত কমিশনের কাছে তিনি স্বীকার করেছেন ডিজিএফআই এর অফিসাররা তার নির্দেশ অনুযায়ী কাজ করেছে, তবে তিনি বলপূর্বক গুমে নিজের সরাসরি সংযোগের কথা স্বীকার করেননি। জেনারেল আকবর এমনও দাবি করেছেন হুম্মাম কাদেরের জোরপূর্বক নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি অন্তত 2 বার শেখ হাসিনা এবং তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকীর সাথে অন্তত একবার আলোচনা করেছিলেন। রাজনৈতিক ও সামাজিকভাবে হুম্মামের পরিবার সুপ্রতিষ্ঠিত এবং তার মুক্তির জন্য মরিয়া হয়ে আবেদন করার খবর পেয়ে পলাতক প্রধানমন্ত্রী বলেছিলেন, আচ্ছা দেখি। সে সময় শেখ হাসিনা জিজ্ঞাসা করেন, আপনি কি উপদেষ্টাকে বলেছিলেন? জেনারেল আকবর ইতিবাচক জবাব দেন। হুম্মামকে মুক্ত করার ক্ষমতা হাসিনার আছে কিনা জানতে চাইলে আকবর কমিশনকে বলেন, প্রধানমন্ত্রী চাইলে সবকিছু করতে পারেন। ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আজমিকে একই সময় তুলে নেওয়া হয়েছিল, কিন্তু তাদের মুক্তি মিলেছিল 8 বছর পর, যদিও হুম্মামকে 7 মাসের মধ্যে মুক্তি দেওয়া হয়। এই সাক্ষ্যে প্রাথমিকভাবে হুম্মামের জোরপূর্বক গুমে শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ মিলেছে। জানা গেছে হুম্মাম কাদেরকে 2016 সালের 4 আগস্ট বলপূর্বক গুম করা হয় আর মুক্তি দেয়া হয় 2017 সালের 2 মার্চ। তাকে ডিবি সদস্যরা অপহরণের পর ডিজিএফআই এর কাছে স্থানান্তর করে, তাকে জেআইসিতে আটকে রাখা হয়। সুতরাং প্রাথমিকভাবে এই অপরাধের দায় ডিবি, ডিজিএফআই এবং সিটিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেখ হাসিনার উপরই বর্তায়। হুম্মাম কাদের সম্পর্কে শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকীর সঙ্গে জেনারেল আকবরের কথোপকথনের পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট যে হাসিনার নেতৃত্বাধীন চক্রই গুমের শিকার ব্যক্তিদের ভাগ্য নির্ধারণ করতেন। 2013 সালের 4 ডিসেম্বর ঢাকায় র্যাব 1-এর অধিনায়ক কিসমত হায়াতের নেতৃত্বে এক রাতে তুলে নেওয়া হয়েছিল বিএনপি ও ছাত্রদলের 8 জন নেতাকর্মীকে। গুম হওয়াদের মধ্যে ছিলেন ঢাকা মহানগরের 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন। তার বাসা শাহিনবাগ এলাকায়। সুমনের মা হাজেরা বেগম আমার দেশকে বলেছিলেন, নির্বাচনের আগে জীবননাশের শঙ্কায় সাজেদুল বিভিন্ন আত্মীয়ের বাসায় থাকতেন। যে রাতে তাকে র্যাব ধরে নিয়ে যায় সেই রাতে সে বসুন্ধরার আই ব্লকে খালার বাসায় ছিলেন। ওই খালার একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। সুমন ও তার খালাতো ভাই জাহিদুল করিম তানভীর সহ 6 জনকে চোখ বেঁধে তুলে নিয়ে যায় র্যাব। বাকি 4 জন হলেন পূর্ব নাখালপাড়ার বাসিন্দা আব্দুল কাদের ভুইয়া মাসুম, পশ্চিম নাখালপাড়ার মাজহারুল ইসলাম রাসেল, মুগদার আসাদুজ্জামান রানা ও উত্তর বাড্ডার আলামিন। এর কয়েক ঘন্টা পর রাত 2টার দিকে শাহিনবাগের বাসা থেকে একই বাহিনী তুলে নিয়ে যায় AM আদনান চৌধুরী নামের আরেকজনকে। সুমনের বৃদ্ধা মা হাজেরা বেগমের কাছে সুমনকে তুলে নেয়ার কথা স্বীকার করেছিলেন জিয়াউল আহসান। সেই তরুণদের খোঁজ আর মেলেনি।
আর র্যাব 1-এর তৎকালীন কমান্ডিং অফিসার কিসমত হায়াত চাকরি থেকে অবসর নিয়ে এখন বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছেন বলে জানা গেছে। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাউকে তুলে নিয়ে নির্জন বন্দিশালায় আটকে রাখা হতো, আবার কাউকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায়ও করা হতো। তাদের লাশটিও ফেরত যেত না পরিবারের কাছে। যাদের লাশ ফেরত দেওয়া হয়নি তাদের পরিবার জানে না ভিকটিমদের পরিণতি কি হয়েছে। আব্দুল্লাহিল আমান আজমি ও ব্যারিস্টার আরমান আয়নাঘর থেকে মুক্ত হবার পর গুমের শিকার অনেকের পরিবারই আশায় বুক বেঁধেছিলেন তাদের স্বজনরাও হয়তো ফিরে আসবেন, কিন্তু হতাশা তাদের আর কাটছে না। আজকের মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।